আহ কি করছিস? ছাড়, কেউ এসে যাবে তো। সো হোয়াট, বেইব? তুই আবার এসব লোকের দৃষ্টি গুনায় ধরিস কবে থেকে? লেট মি কিস ইউ, বেইবি। ওষ্ঠজোড়া এগিয়ে যেতেই মেয়েটা হাত দ্বারা থামিয়ে দিল। পাশে দেখালো, চোখ পাকিয়ে ফিসফিস করে বলল, এটা আমেরিকা না সুনীল। এটা বাংলাদেশ। তাই ধরতে হচ্ছে। ছাড় এবার আমায়। নো চান্স, বেইব। লেট মি কিস ইউ। জাস্ট ওয়ান্স। বলেই সুনীল আবারও ওষ্ঠ জোড়া এগিয়ে নিল শ্রেয়ার দিকে। এবং মিলিত হল জোড়া ওষ্ঠ একত্রিত। দিনে দুপুরে অমন কীর্তি কলাপ দেখে প্রণয়ার হাত থেকে কফির কাপ পড়ে গেল সামনে বসে থাকা ভাবওয়ালা নিষ্ঠুর লোকটার উপর। লোকটি চোয়ালের পাশের পেশি শক্ত করে ডিভানে পা, এর উপর পা তুলে ভিডিও গেম খেলছিল। কানে লাগানো ছিল অডাস ম্যাক্সওয়েল হেডফোন। এরকম কাণ্ড ঘটার সাথে সাথেই প্রণয়া ভয় আঁতকে উঠে চেঁচিয়ে উঠল। সামনের অবস্থিত অর্ধ ফেরাঙ্গি লোকটার রক্তচক্ষু সহ হুঙ্কারে কলিজার পানি শুকিয়ে আসলো। সেই সাথে সপাটে একটা চর পড়ল প্রণয়ার গালে। আর ইউ ক্রেইজি, সিলি গার্ল? হুঙ্কার ছেড়ে বলে উঠল গাম্ভীর্যপরায়ণ লোকটা। ডিভান ছেড়ে দাঁড়িয়ে প্রণয়ার দিকে ক্ষিপ্ত কদম এগোলো। উচ্চতায় প্রণয়াকে গিলে ফেলার জোগাড়। মাথা উঁচু করা ছাড়া চেহারা দেখা মুশকিল। বলিষ্ঠ হাতের শক্ত চাপাঘাতে প্রণয়ার ছোট্ট চোয়াল খসে পড়ার জোগাড়। গালে হাত দিয়ে মেয়েটা ফুপিয়ে উঠল। মোম রঙা ছোট্ট মুখশ্রী খানা রক্তাভ লাল হয়ে গিয়েছে। লোকটির এগিয়ে আসাতে প্রণয়া নতজানু হয়ে পিছিয়ে গেল। চিবুক ঠেকেছে একদম বুকে। এক হাত এখনো গালে চেপে ধরে যেথায় শক্ত নিষ্ঠুর হাতের চর পড়েছে। চোখের জল ফেলে মিনমিন সুরে আওড়ালো, সরি ভাইয়া, শাট আপ। কে তোর ভাইয়া? হু ইজ ইউর ফাকিং ব্রাদার, সিলি গার্ল? তোকে কেউ বোন হিসেবে মানে? ইউ আর এ জাস্ট মেড ফর মি, আদারওয়াইজ জাস্ট নাথিং। হুঙ্কার ছেড়ে বলে উঠল ঈগল চক্ষুওয়ালা লোকটা। দেখলে যে কেউ বিভ্রান্ত হতে বাধ্য, এ ছেলে আদৌ বাংলাদেশি কিনা বিদেশি গ্র্যান্ডমা, এর সকল রূপ যেন সে রপ্ত করেছে বাবা থেকে। যদিও শেষের কয়েক বছরে পিতৃদের সাথে সম্পর্ক ছিল তার নাই এর কোঠায়। এ যাত্রায় প্রণয়ার চোখের পানি গড়গড় করে গড়িয়ে পড়তে থাকলো কপল বেয়ে। তীরের ফলার মতো বিধল সামনে থাকা নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটির তিক্ত বাক্যাংশ। পাশে থাকা ওয়েস্টার্ন কাপাল হকচকিয়ে বাকরুদ্ধ হয়ে নিজেদের কর্মকাণ্ড সেই কখনোই থামিয়ে দিয়েছে। ফ্রেন্ডকে এতটা রেগে যেতে দেখে তারা এগিয়ে গেল ওর কাছে। সুনীল বন্ধুর বাহু ছুঁয়ে কিছু বুঝাবে, তার আগেই বাজ পাখির ন্যায় তাকালো রিধম। হুঁশে আসলো যেন সুনীল, এ ছেলে কারো ছোঁয়া সহ্য করে না। তার গালেও কখন পড়ে একটা কে জানে। মানে পিছিয়ে আসলো দুকদম, এরপর বুঝানোর সুরে বলল, রিল্যাক্স ম্যান। ছোট্ট মেয়ে, ভুল হয়ে গিয়েছে। রিল্যাক্স। শাট আপ সুনীল। তুই জানিসও ছোট। স্টপ রাইট দেয়ার। উদ্ধৃতি চিহ্ন। এবার শ্রেয়া এগিয়ে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, শান্ত হ তুই। প্রণয়া, কোন মেয়েটকে পাঠিয়ে দাও এগুলো ক্লিন করতে। দ্রুত যাও। প্রণয়া মৃদু মাথা দুলিয়ে পা নেড়ে বেরিয়ে যাবে এর আগেই রিতম পেশিবহুল হাতের চুটকি বাজালো। ধ্যান ফেরালো প্রণয়ার নিজের দিকে। এখনো গালে হাত চেপে ঘাড় উঁচিয়ে টলমলে চোখে রিতমের দিকে তাকালো মেয়েটা। রিতমের যেন তা সহ্য হলো না। শক্ত চোয়াল ঠেলে হিসহিসিয়ে বলল, খুব সাহস বেড়ে গিয়েছে তাই না? আমার দিকে চোখ তুলে তাকাস? প্লেইং গেম উইথ মি, হাহ? চুপচাপ এগুলো ক্লিন কর, রাইট নাও। তুই নিজেই তো মেইড, ডিড ইউ ফরগেট ইট? শ্রেয়ার বন্ধুর এই নিষ্ঠুরতা পছন্দ হলো না। বারবার মেয়েটাকে মেইড সম্বোধন করে কিভাবে অপমান করছে। ছোট্ট পরীর মতো মেয়েটার সাথে ওর কিসের শত্রুতা? আসার পর থেকে দেখে যাচ্ছে, মেয়েটাকে নানানভাবে টর্চার করে যাচ্ছে। পানিশমেন্ট এর উপরেই রাখছে। অথচ মেয়েটা কি নিষ্পাপ কোমল দেখতে। লাইক ফ্লাওয়ার বার্ড। প্রণয়া নাক টানল। মনে মনে খানিক বকা দিল নিষ্ঠুর হৃদয়ের এই মানুষটাকে। হার্টলেস, হার্টলেস, হার্টলেস। সেই সাথে অভিমানও হলো আম্মিজানের উপর। তাকে কেন নিয়ে গেল না সাথে করে? তাকেও নিয়ে যেত চট্টগ্রাম। তাহলেই তো এই বেরেহেম ইনসানটার কাছ থেকে বেঁচে যেত। আবার এখনো আসছেও না। সে দ্রুতই চোখের জল মুছে ফেলল। হাঁটু মুড়ে ফ্লোরে বসল টিস্যু নিয়ে। পড়ে যাওয়া কফি মুছতে নিলে রিতম টানটান ভঙ্গিতে ঘাড় ঘষল। মুহূর্তেই পেশিবহুল হাতের বেইন্সগুলো ফুটে উঠল। সাদা টি শার্ট গায়ে, বাইপেসগুলো দৃশ্যমান। ঠোঁটের বাঁকে তাচ্ছিল্যের নিষ্ঠুরতা ঝুলিয়ে আদেশ ছুড়ল, নো। গায়ের ড্রেস দিয়ে মুছবি। ইউজ ইউর স্কার্ফ। এবার প্রণয়া ঠোঁট কামড়ে ভেতর থেকে বেরিয়ে আসা কুণ্ডলি পাকা চিৎকারগুলো গিলে ফেলল। সুনীল শ্রেনারও বড্ড খারাপ লাগলো মেয়েটার জন্য। বাধা দিতে গেলেও পানিশমেন্ট আরও বাড়াবে। এতে মেয়েটাই কষ্ট বেশি পাবে। প্রণয়া ভাবছে, আর কত অপমান করবে?
একটা এতটা উগ্র বেরেহেম হয় কিভাবে? ঠিক সেই আগেকার মতোই রয়েছে, বরঞ্চ এখন সেটা কয়েক 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 গুণ বেড়ে গিয়েছে। সে কাপা কাপা হাতে স্কার্টের সাথে স্কার্ফটা দিয়ে ফ্লোর মুছতে নিলে পিছন থেকে একটা হাত এসে থামিয়ে দিল তা। আঁকড়ে ধরল ছোট্ট হাতখানা। হোয়াট আর ইউ ডুইং রিতম? প্রণয়া উঠো তুমি, এ বাড়িতে কতগুলো মেড, ওরা এগুলো করে নিবে, উঠো তুমি, উঠো বলছি। বলেই প্রণয়াকে নিচ থেকে উঠাতে চাইল এমের। রিতমের মস্তিষ্ক জ্বলে উঠল সঙ্গে সঙ্গে। মেজাজের পারদ সীমা ছাড়িয়ে অসীমে পৌঁছল। এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। স্লিপার পরা পা, প্রেনার ফ্লোরে থাকা হাতটায় পা চেপে ধরল। নিচে ছিল ভাঙা কফি মগের টুকরো। সাথে সাথেই হাতে ফুটে গেল। মেয়েটা চিৎকার করে উঠল নিঃশ্বাস আটকে। বন্ধুরা সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত। ঠান্ডা শীতল চাহনি রিতমের এমেরের দিকে। এমের আওয়াজ তুলে কিছু বলতে যাবে, রিতম পা দিয়ে আরো চেপে ধরল ছোট্ট হাতখানা। পিষে ফেলছে একদম, দাঁত চেপে বলল। আর একটা সাউন্ড হবে, এই হাত আজ অবশিষ্ট থাকবে না। ইউ নো মি ব্যাটার দ্যান অল, এমের উদ্ধৃতি চিহ্ন। এদিকে প্রণয়া কান্না করে যাচ্ছে। বারবার ছাড়া পাওয়ার জন্য আকুতি করছে। কিন্তু এতে রিতমের শক্ত খসখসে চোয়ালে কোন পরিবর্তন নেই। ক্লিন শেভ তীক্ষ্ণ চোয়াল খানা ঠাট বজায় রেখেই এমেরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। এমের তবুও নিজেকে আটকে রাখতে পারল না। অস্থির হয়ে বলল, ছোট্ট মেয়েটাকে দেশে আসার পর থেকেই কিসের শাস্তি দিচ্ছিস তুই? কেন এত? উদ্ধৃতি চিহ্ন। এমেরকে আটকে দিল সুনীল আর শ্রেয়া। ওকে টানিতে টানতে রুম থেকে বের করতে করতে ওরা বলল, চুপ কর এমের, চুপ কর। রিতমকে চিনিস না? ওর রুলস জানিস না? ওর পানিশট সম্পর্কে ভুলে গেলি? ও একটা হার্টলেস এমের, ওর উপরে কিছু বলিস এখন দয়া করে। মেয়েটাকে জানে রে দিতে ওর বাঁধবে না নয়তো। প্লিজ চল। এদিকে প্রণয়ার চোখের জল গড়িয়ে পড়ছে রিতমের স্লিপারের উপর। হাজার চেষ্টা করেও হাত ছাড়াতে পারছে না মেয়েটা। রিধম মেয়েটার কান্নাতে পৈশাচিক তৃপ্তি পাচ্ছে। ঠোঁটের বাঁকে নৈশব্দের বাঁকা হাসি। স্যাটিসফ্যাকশন। প্রণয়ার চিৎকার শুনে একটু পর নিচ থেকে দৌড়ে এলো এক মধ্যবয়সী মহিলা, নাজরাত বেগম। মেয়েদের বিনা অনুমতিতে উপরে উঠার আদেশ নেই। তাই তারা চিৎকারের শব্দ শুনেও উপরে না উঠে নিচে জোরসড়ো হয়ে দাঁড়িয়ে আছে। নাজরাত বেগম ছুটে এসে ক্রন্দনরত মেয়েটাকে আগলে ধরতে চাইল। কিন্তু রিতমের চাহনিতেই থেমে গেল। শীতল সুর ধ্বনিত হল, উহু, কাছে আসবেন না। স্টে ওয়ে ফ্রম হেয়ার। মহিলাটি কেঁদে উঠল, অনুরোধ করে বলল, ছেড়ে দাও বাবা, মেয়েটাকে ছেড়ে দাও। কি অন্যায় করেছে বলো? আমি শাস্তি দিচ্ছি ওকে, তুমি ছেড়ে দাও দয়া করে। উদ্ধৃতি চিহ্ন। নেভার। রিতম নিজের কাজ কখনোই অন্যের জন্য ফেলে রাখে না। আর পানিশমেন্ট তো ভুলেও না। উদ্ধৃতি চিহ্ন। এতটা নির্দয় হো না বাবা, মেয়েটা রে যাবে তো। উদ্ধৃতি চিহ্ন। যাক রে। হু ফাকিং ক্যারস? সি ডিজার্ভ ইট। ছেড়ে দাও বাবা, ও তোমার বোন হয়। এনাফ ইজ এনাফ। এই ওয়ার্ড যেন দ্বিতীয়বার কাউকে উচ্চারণ করতে না শুনি আমি। তাহলে সেদিনই তার এই বাড়িতে শেষ দিন হবে। দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। মাইন্ড ইট, শি ইজ জাস্ট লাইক আ মেড ইন মাই হাউজ। নাথিং এলস। হাতের উপর দিয়ে পা ফেলে হনহন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। তলার বড় বেডরুমটাতে রক্তাক্ত হাতটা বুকে চেপে ধরে কান্না করতে থাকল প্রণয়া। নাজরাত বেগম এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসল। তার চোখেও পানি। বাড়ির কর্ত্রীর অবর্তমানে তার দায়িত্ব ছিল প্রণয়াকে দেখে রাখার। কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। তার চোখ ভিজে উঠছে বারবার। চোখের সামনে এভাবে অবিচার দেখলে যে কেউই সহ্য করতে পারবে না। এতদিন কি সুন্দর মেয়েটা হাসি খুশি ছিল। ছেলেটা আসতেই মেয়েটাকে অত্যাচার করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কে থামাবে এই ছেলেটাকে? মেয়েটা আর কত সহ্য করবে? পুরান ঢাকায় যতগুলো প্রাচীন নামকরা বাড়ি আছে তাদের মধ্যে এই বাড়িটা অন্যতম। সেই সাথে বাড়ির মানুষগুলো এক একজন এক এক ক্ষেত্রে অন্যতম। যদিও বা মানুষ তেমন নেই বললেই চলে। সময়ের তালে তালে প্রাচীনতা যেমন বিলুপ্ত হয়েছে ঠিক তেমনি প্রাচীনের গাম্ভীর্য, ন্যায়পরায়ণ মানুষগুলোও বিলুপ্ত হয়েছে। শুধু রয়ে গিয়েছে তাদের ঘোড়া ফেম, রয়্যালিটি, পাওয়ার প্রতিপত্তি সব। প্রায় 10-12 বিঘা জমি নিয়ে গড়ে উঠা এই বিশাল আকৃতির এই চৌধুরী বাড়িটি গড়ে উঠলেও বাড়ির বর্তমান মালিকের মনের জায়গা খুবই সংকীর্ণ। যার জন্মের পরেই বাড়ির পুরনো কর্তা বাড়ির নাম পরিবর্তন করে রেখেছিলেন। রিতম মঞ্জিল। রিতম রেয়ান চৌধুরী, যাকে বেশিরভাগ সকলেই রিতম বলে ডাকে। চৌধুরী বাড়ির ছোট কর্তা হলেও বর্তমানে তিনিই এর কর্ণধার। দীর্ঘ 9 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেছে রিতম। 9 বছর পূর্বে কোন এক বিরোধে বাবা ছেলের সম্পর্কে রীতি ঘটে। তারপরেই দেশ ত্যাগ করে রিতম।
এ ছেলে এমনি একগুঁয়ে এবং বদমেজাজি যে বাড়ির প্রয়াত কর্ণধার অর্থাৎ রিতমের বাবা রেয়ান চৌধুরী যখন মা রা গেলেন তখনও এ ছেলে দেশে ফিরে আসেনি। কিন্তু হঠাৎই এত বছর পর দেশে ফিরে আসার কারণ সকলের অজানা। সেই সাথে তার উগ্রয়াচরণে সকলে ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। চেহারা চাল চলন আভিজাত্য মুড়ানো হলেও ব্যবহার খুবই জঘন্য। বাড়ির প্রত্যেকটা মেয়ের ভয় কুকড়ে থাকে ছেলেটা যখন সামনে থাকে। রিতমের অনুপস্থিতিতে বাড়ি এবং দেশব্যাপী দাপিয়ে বেড়ানো চৌধুরীদের রিয়েল এস্টেট বিজনেস সামলিয়েছে বাড়ির কর্ত্রী রুহানিয়া কবির। তিনি প্রয়াত রেয়ান চৌধুরীর স্ত্রী। যদিও জানা যায় তাদের মধ্যকার সম্পর্ক বিনষ্ট হয়ে গিয়েছিল রিতমের জন্মের পর। তিনি রিতমের মা হলেও মা ছেলের সম্পর্কের দূর দূর তাক কোন সুতোও নেই। যা আছে শুধুই লোকমুখের কথা, রক্তের আর কাগজে কলমের সম্পর্ক। আত্মিক সম্পর্ক এদের মধ্যে বিলীন। তাদের দূরত্ব যোজন যোজন, জনের মধ্যে। রুহানিয়া কবির বর্তমানে ঢাকার বাহিরে আছেন বিজনেস ট্যুরে। রিতম দেশে আসার খবর পৌঁছে গিয়েছে তার কানে ইতিমধ্যে। বিজনেস ডিল শেষ হলেই বাড়ি ফিরবেন জানিয়েছেন তিনি নাজরাত বেগমকে। এবং সেই সাথে প্রণয়ারও খেয়াল রাখতে বলেছে। মেয়েটাকে দেখে দেখে রাখতে বলেছে, এবং রিতমের কাছ থেকে দূরে। দুতলার কর্নারের একটি রুমে বসে বসে ফুপিয়ে কাঁদছে প্রণয়া। হাতে সাদা ব্যান্ডেজে করে দিচ্ছে শ্রেয়া। মেয়েটার চোখে মুখে অনুতপ্ততা। প্রণয়াকে থামাতে বলল। কেঁদো না আর প্রণয়া, তুমি তো আমাদের কিউট লিটল ফ্লাওয়ার বাদ তাই না? এই দেখো ব্যান্ডেজ করে দিয়েছি। মেডিসিনটা নাও সব ঠিক হয়ে যাবে। কেঁদো বোনটি। প্রণয়ার কান্না থামবে বই কি। আরও বাড়ল। কেঁদে কেঁদে শ্রেয়ার কাছে বলতে লাগল। আপনার বন্ধু এমন কেন? কই সকলের সাথে তো এমন করে না। আমার সাথেই কেন? কি দোষ করেছি আমি? একটা মানুষ কতটা হার্টলেস হলে নিজের ছোট বোনের সাথে এমন অমানবিক আচরণ করতে পারে? প্রণয়াকে বুকে টেনে নিল শ্রেয়া। মাঝখানে রুমে প্রবেশ করল আরেক রমণী। রুমের ভিতরে ঢুকতে ঢুকতে তাচ্ছিল্য ভরা অহংকার নিয়ে বলল। তোকে রিধম কখনোই বোন বলে মানেনি প্রেউ। বারবার এটা জাহির করা বন্ধ কর। তোর কোন ক্যাপাবিলিটি নেই ওর বোন হওয়ার। ওর সামনে পড়িস কেন? বলতে বলতেই কারুকাজ খচিত একটি চেয়ারে বসালো পায়ের উপর পা তুলে। পরনে পোশাকে কিছুটা পাশ্চাত্যের ছোঁয়া। চুলগুলো কাঁধ পর্যন্ত ছাটানো। দেখতে মন্দ না, বেশ ভালোই লাগছে মেয়েটাকে। অর্থী আয়মান। রুহানিয়া কবিরের ভাতিজি। রিতমের সাথে আমেরিকা ছিল এতদিন। অবশ্য ওদের সাথে না, ছিল দূরেই, মাঝে মধ্যে ওদের সাথে দেখা করতে যেত অনেক আশা নিয়ে। তবে আশায় নিরাশা হতো যখন আমেরিকার ছোট্ট ডুপ্লেক্স বাড়িটিতে কখনোই ঢুকতে পারত না। গত 4-5 বছর আগে অনেক আকুতি মিনতি করে আমেরিকা পৌঁছেছে রিতমের কাছে। সেখান থেকেই একসাথে বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব বললে ভুল হবে, জাস্ট হাই হ্যালো টাইপ দুটো শব্দ বিনিময় হয় তাদের। রিতমের থেকে এর থেকে বেশি আশাও করা যায় না। তাই এটাই অনেক মেয়েটার জন্য। সেই সাথে শ্রেয়া, সুনীল, এরাও রিতমের বন্ধু। তবে শ্রেয়া আর সুনীল ভারতের আর আর্সলান হচ্ছে তুরস্কের। এরা সকলেই আমেরিকান সিটিজেনশিপ প্রাপ্ত। সেখানেই 4 জনের পরিচয় এবং একসাথে পথচলা শুরু হয়েছে। একে অপরকে দেখে রাখার দায়িত্ব পালন করেছে। সবচেয়ে বেশি দায়িত্ববান হয়েছে এমের। ও বরাবরই এমন সকলের ক্ষেত্রে। আর উগ্রতা ছাড়িয়ে হচ্ছে রিতম। ওকে সামলাতে 3 জনের হিমশিম খেতে হতো। ইভেন এখনো হয়। তারা প্ল্যান করেই রিতমকে নিয়ে দেশে ওদের বাসায় ঘুরতে আসা। কিন্তু দেশে ফেরার পর রিতমের এমন রূপ দেখবে নিজের ফ্যামিলি মেম্বারের উপর সেটা কল্পনাতীত ছিল। এরকম ছোট্ট নিষ্পাপ মেয়েটার উপর এমন নির্মম অত্যাচার হবে জানলে তারা কখনোই আসতে বায়না ধরত না। রিতমকেও আসতে দিত না। অর্থীর কথা শুনে প্রণয়ার কান্না বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। ব্যথা কমেনি হাতের, কিন্তু জিহ্বার আগায় থাকা জবাবটা তো দিতে হবে। সে ভীতু হতে পারে, কিন্তু সবসময় যে হক তার পথেই থাকে। তাই কান্না ভুলে নিজেকে স্বাভাবিক রেখে বলল। আমার ক্যাপাবিলিটির দরকার নেই আপু। পরিচয়পত্রই যথেষ্ট। আমিও এই চৌধুরী বাড়ির একজন। উনি হার্টলেসের মতো আমায় বিনা কারণে একের পর এক আঘাত করলেও কিচ্ছু পরিবর্তন হবে না। আম্মিজান আছে আমার, আর আমি ওনার বোনই হই সম্পর্কে। সেটা রক্তের না হই। গালে হাত দিয়ে টলমলে চোখে তাকিয়ে আছে প্রণয়া। সকাল বেলা আবারও তার গালে শক্ত হাতের চাপা ঘাত পড়েছে। কিন্তু এর কারণও তার অজানা। সে এখন দাঁড়িয়ে আছে হার্টলেস লোকটার রুমের সামনে, সকলকে চেঁচিয়ে ডেকেছে। সে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কয়েক মাস হবে প্রথমে বর্ষে ভর্তি হয়েছে। এমন ভয়ানক হুঙ্কার শুনে সে সব ছেড়ে ছুড়ে কোন রকম হিজাব মাথায় জড়িয়ে সামনে এসে দাঁড়িয়েছে। তার মনে হয় এই ডাকে পুরো চৌধুরী বাড়ির হুঁশ ঠিকানায় এসে পড়েছে।
সে ভয় ভয় কোন রকম সামনে এসে দাঁড়াতেই, বলা নেই কওয়া নেই ঠাস করে মেরে দিয়েছে একটা। প্রণয়ার ছোট্ট চিবুক কাঁপছে তিরতির করে। গাল বেয়ে নোনাপানি ঝরছে। আবছা গোলাটে দৃষ্টিতেই চেয়ে সামনের নির্দয় লোকটার দিকে। কোন ভুলের শাস্তি পেল সে? ঘাড় উঁচিয়ে লোকটার ইস্পাত কঠিন চোয়ালের দিকে চেয়ে থাকতে থাকতে তার ঘাড় ধরে এলো। দৃষ্টি নিচে নামাতে নামাতে খেয়াল করল লোকটা অর্ধ উন্মুক্ত। পরনের ব্যাগি ট্রাউজার্স বিপদ সীমার একটু উপরে ঠেকেছে। একটা ম্যানলি ঘ্রাণ নাসারন্ধ্রে বাড়ি খাচ্ছে। মোহাচ্ছন্ন করা সেই ঘ্রাণ মস্তিষ্ক ক্ষমতা অচল করার ক্ষমতা রাখে বোধ হয়। নাকে বাড়ি খেতেই এটা কিসের ঘ্রাণ খুঁজতে উদ্বুদ্ধ হয় মেয়েটা। নিজের বর্তমান অবস্থা ভুলে আবারও সামনের লোকটার দিকে তাকাতেই মনে হলো এই লোকটা অদৃশ্য কোন মোহাচ্ছন্ন করা সুভাষ দিয়ে ঘেরা। মস্তিষ্ক হঠাৎই ঝাঁকি দিয়ে উঠল। কার দিকে তাকাচ্ছে? মেয়েটা সঙ্গে সঙ্গেই চোখ সরিয়ে নিল। ভাইদের দিকে এভাবে তাকাতে নেই। দৃষ্টি একেবারে ফ্লোরে দাবিত করল। আর করতেই খেয়াল করল তার মিন্নি নির্দয় লোকটার পা এর কাছে পিটপিট করে চেয়ে কেমন জুবুথুবু হয়ে আছে। আতকে উঠল মেয়েটা। বার কয়েক শুনেছে এ বদরাগী একরোখা লোকটার পেট এনিমেলে ভীষণ রকমের বিদ্বেষী। সে যখন তার মিন্নিকে নিয়ে ঐতিহ্যে ঘেরা এ কিং সাইজ রুমটায় অযথাই ঘুরঘুর করতে যেত আম্মিজান তাকে বারবার সাবধানী বাণী শোনাত। অযথা না, এই রুম থেকে পিছনের দেশ বিদেশি প্রাচীন কিছু গাছের সমারোহে তৈরি বাগানটার সুন্দর ভিউ আসে। একে বেঁকে যাওয়া ফোকাল ট্রি, চারপাশে লো লাইট লেভেন্ডার, পাতাবাহার, বাগান বিলাস। প্রণয়া এখানে আসার পর থেকে এগুলোর যত্নের কোন কমতি দেখেনি। বরং নিজেও উৎসাহ নিয়ে হাত বাটিয়েছে। আম্মিজানের শ্বশুর মরহুম প্রতাপ চৌধুরী, বিদেশি স্ত্রীর ডায়না রোজের পছন্দসই তৈরি এ বাগান। যতটুকু তার সব বাগান পরিচর্যা করা মালি মুহসিন চাচা থেকে। উনি কাজ করছেন এখানে যুগ পেরিয়ে। অজ্ঞাত কোন কারণে আম্মিজানের মুখ থেকে চৌধুরী বাড়ি সম্পর্কে খুব কম শুনেছে প্রণয়া। শুধু মাঝেমধ্যে ছোট চৌধুরী সাহেব অর্থাৎ রিতম রেয়ান চৌধুরী সম্পর্কে টুকিটাকি শুনত। এটাও খুব আগে থেকেই, সেই ছোট্ট বেলা থেকেই মিন্নিকে নিয়ে এই রুমে আসত সে চুপি চুপি। এই বিলাসবহুল রুমটা তাকে চুম্বকের মতো টানে। বিশেষ করে বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাওয়া অপার সৌন্দর্যমণ্ডিত বাগানটা। মিন্নি তার সঙ্গী এতদিন কেট হসপিটালে ছিল অসুস্থ থাকায়। গতকাল সন্ধেই আনিয়েছে সে বাসায়। এত মানুষের ভিড়ে একমাত্র মিন্নি আর তার আম্মিজানই তার কমফোর্ট জোন। আম্মিজান তো নেই তাই এটাকেই আনিয়ে নিয়েছিল সে। বছর দু-এক আগে খুব শখ করে একটা পার্সিয়াল কেট আনিয়েছে। সেটাই এরপর থেকে নিস্তব্ধ এই বিশাল চৌধুরী বাড়ির সঙ্গী ছিল তার। তখন তো আর এত মানুষ ছিল না। বাই এনি চান্স লোকটা কি মিন্নির জন্য তাকে মারল? সে আবারও ঘাড় উঁচিয়ে লোকটার দিকে তাকাতে নির্দয় লোকটা বজ্রকণ্ঠে বলে উঠল। হোয়াট দ্য হ্যাল আর অল দিজ? এসব এনিমেল এই বাড়িতে কি করে? ও ও আমার মিন্নি কি করেছে ও? শাট আপ! হাউ ডেয়ার ইউ টু কোশ্চেন মি? গো দ্য হ্যাল আউট অব মাই সাইড! গো অ! তীব্র চেঁচানোয় প্রণয়ার অন্তরাত্মা খামচে উঠেছে। হৃৎপিণ্ড কেঁপে উঠছে বেগতিকভাবে। পা দুটো একটু কাঁপল। রিতমের চিৎকার চেঁচামেচিতে ওর বন্ধুরা ছুটে এসেছে। মিন্নি এসে ভয়ে প্রণয়ার পায়ের কাছে লেপ্টে গিয়েছে। প্রণাছু মেরে ওকে কোলে তুলে নিয়েছে। পিছিয়ে গয়েছে দুরক কদম রিতম থেকে। রিতম হিসহিসিয়ে উঠল। প্রণয়ার দিকে পা বাড়াতেই এমের ওর সামনে আগলে দাঁড়ালো। প্রশ্ন ছুড়ল বন্ধুর দিকে। হুয়াই আর ইউ শাউটিং রেও? সাত সকাল মেয়েটার কি করেছে তোকে? আমেরিকায় রিতমকে রেও বলেই ডাকতো ওরা, কিন্তু দেশে এসে রিতম নামে ডাকার চেষ্টা চালিয়েছে। কিন্তু বরাবরই ব্যর্থ হয় ওরা সকলে। পুরনো অভ্যাস ফিরে আসে। রিতম চোয়াল শক্ত করে কঠিন চোখে চায় এমেরের দিকে। দাঁতে দাঁত চেপে ধারালো কণ্ঠে বলে। দিজ ডেমন মেইডেন গার্ল আমায় প্রশ্ন করে। হাউ ডেয়ার শি? হাও? এই বাড়িতে এনিমেল কি করে? জানে না আমি এসব সহ্য করতে পারি না? আমার বাড়িটাকে জু বানিয়ে রেখেছে। এনিমেল আশ্রিতা সব মিলে চৌধুরী বাড়িটাকে অরফানেজ বানিয়ে রেখেছে। এটার আমার রুমে প্রবেশ করার সাহস কি করে হয়? রিল্যাক্স রেও, ছোট্ট প্রাণী। ভুলে চলে গিয়েছে বোধ হয়। তুই শান্ত হো, আর যাবে তোর রুমে। তোর আশেপাশেই যাবে না, তাই না প্রণয়া? প্রণয়ার দিকে চোখে কিছু ইশারা করে বলে শ্রেয়া। প্রণয়া সাথে সাথেই উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রিতম তোয়াক্কা করে না সেসব। ওয়ার্নিং দেয়, এনিমেল এবং এই আশ্রিতা দুটোই যেন তার চোখের সামনে না পড়ে। পড়লেই ছুঁড়ে ফেলে দেবে বাড়ি থেকে। সেই সাথে পুরো রুম ক্লিন করতে বলে দিয়ে ওয়াশরুমে যায়। প্রণয়া নূর চৌধুরী বাড়ির কন্যা, রক্তে এই সম্পর্ক বহাল না হলেও খাতা কলমে এর সার্থকতা।
আজ থেকে ৮ কি ৯ বছর আগে রুহানিয়া কবির দ্বিতীয়বার যখন চৌধুরী বাড়িতে পা রেখেছিলেন, সেই সাথে পা রেখেছিল আরেকটি ছোট্ট প্রাণ, প্রণয়া। অরফানেজে বড় হওয়া প্রণয়ার জন্য সেদিনটা ছিল বিস্ময়কর। সে তার আম্মিজানের সাথে নতুন বাসায় থাকবে, আর বাড়ি যদি এমন রাজকীয়, তাহলে তো খুশি আর বাঁধ মাবে না। এই আনন্দে প্রণয়ার ছোট্ট শিশু মন ছিল পুলকিত, উচ্ছ্বসিত। চৌধুরী বাড়িতে যখন এসেছিল তখনও 10 বছরের ছোট্ট প্রণয়া জানত না অ্যাডপশন কি। সে শুধু জানত তার আম্মিজান এ বাড়িতে থাকত একটা সময়, এখন আবার থাকবে, সেই সাথে থাকবে সে নিজেও। রেয়ান চৌধুরীকে সে খুব কমই দেখেছে বাড়িতে। যখনই বা বাড়িতে দেখত আম্মিজানকে সেদিন বাড়িতে থাকতে দেখত না। লোকটা কি গম্ভীর ছিল, তবুও সে আঙ্কেল ডেকে ডেকে আদর নিত লোকটা থেকে। তারপর হুট করেই কালবৈশাখী ঝড়ের ন্যায় তার গম্ভীর মুখ আঙ্কেল মা রা গেলেন বছর 4 আগে। তখন ছোট্ট প্রণয়া 15তে পা দিয়েছে। তার মাথার উপর বটগাছের ন্যায় মেঘ বৃষ্টি থেকে শেল্টার দেওয়া আম্মিজানকেও ভিজতে দেখল অশ্রুর বৃষ্টিতে। এরপরের দিনগুলো কেমন করেই যেন কেটে যেতে লাগলো। তার আম্মিজান হয়ে গেল ব্যস্ত মানবী। চৌধুরীদের কোম্পানি সামলানো নিয়ে তার এদিক সেদিকে ছুটোছুটি লেগেই থাকত। প্রণয়া নিজের মতো স্কুল কলেজ আর তার শৈশব কাটা মধুমালা অরফানেজে আসা যাওয়া নিয়ে সময় কেটে গেল হুড়হুড় করে। এত সব কিছুর মধ্যেই চৌধুরী বাড়ির একছত্র অধিপত্য, যার তার কথা কখনো কেউ ভুলেনি। ছোট্ট প্রণয়া ও না, রিতম রেয়ান চৌধুরী কখনো ভুলার মতোই না। প্রণয়াও ভুলেনি। সে যে দিন এ বাড়িতে পা রেখেছিল সেদিনের ধ্বংসযজ্ঞ তার এখনো দু চোখের পাতায় ভাসে। এরপর তার মাত্রাই বাড়তেই থাকল। একদিন সব নিস্তব্ধ হল, যখন নিষ্ঠুর মানব দেশ ছাড়ল। দয়া মায়াহীন এ লোকের আবার ফিরে আসার কারণ উদ্ঘাটন করতে পারল না এখনো প্রণয়া। লোকটা আগে যেমন বদমেজাজি ছিল, এখন তা আরও পাল্লা দিয়ে বাড়া। হাত ও চলো একই গতিতে ট্রেনের মতো। প্রণয়া এ লোকের আগে পিছে থাকতে চায় না, তবুও কিভাবে যে পড়ে ঠুসঠাস মা র খেয়ে বসে। নাক টেনে হিজাবটা ভালোভাবে বাঁধল প্রণয়া। গালটা লাল হয়ে আছে। একটা মাস্ক পরে নিল উপর। টুট ব্যাগটা নিয়ে বের হতেই নাজরাত বেগমের সাথে দেখা হলো প্রণয়ার। তিনি নাস্তা করে বের হতে বললে প্রণয়া বলল, তোমাদের ছোট চৌধুরী সাহেবকে খাওয়াও ভালো করে। আমার মতো অনাথদের না খেলেও চলবে একবেলা। উদ্ধৃতি চিহ্ন। শেষের কথাটা প্রণয়া অভিমান নিয়ে শুনিয়ে শুনিয়ে বলে গেল। ড্রয়িং রুমে তখন রিতম এবং তার বন্ধুরা বসে পা উপর পা তুলে হাতে ম্যাকবুক নিয়েছিল রিতম। প্রণয়ার কথায় কি কোন ভাবান্তর হলো? উহু, মনে হয় না। পাশ থেকে শ্রেয়া বলল, কেন এমন করিস মেয়েটার সাথে? অভিমানে মেয়েটা না খেয়েই চলে গেল। উদ্ধৃতি চিহ্ন। ইটস নট লাইক ইউ রেও, জাস্ট লাইক সামওয়ান এলস। তোর এই রূপ তো আমরা কখনো দেখিনি, রেও। এরকম কেন করছিস? সুনীল জিজ্ঞেস করল। এমের তাকিয়ে রইল তীক্ষ্ণ চোখে, সে নিজেও চিন্তিত এরকম রিতমের কাণ্ডকারখানা দেখে। ছেলেটাকে কিছুতেই বুঝতে পারছে না। রিতমের দিকে চেয়ে সকলে প্রশ্নের উত্তরের আশায়। কিন্তু রিতম কোন উত্তর দিল না। বসা থেকে হঠাৎই উঠে যেতে যেতে বলল, আই জাস্ট হেইট দেম অল, এন্ড দাই ডিজার্ভ ইট। উদ্ধৃতি চিহ্ন। এর কারণ কি, রেও? ইজ ইট ইউর সিস্টার্স দ্যাট ইরিটেটিং ইউ? এমির জিজ্ঞেস করল শক্ত কণ্ঠে। ডোন্ট কল হার সিস্টার ব্রো। ও চৌধুরী ফ্যামিলির যজ্ঞ নয়, জাস্ট ফুপির জন্য ওকে অ্যাডপ্ট করেছে আঙ্কেল। অর্থী বলে উঠল মাঝখান থেকে। ফাক অ দ্যাট অ্যাডপশন সিস্টেম। জাস্ট। আর বলল না কিছু। ক্ষিপ্ত কদমে ত্যাগ করল ড্রয়িং রুম। কেউ কিছুই ধরতে পারল না। কিন্তু তবুও ছোট মাথায় কিলবিল করা প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল রিতমের যাওয়ার পানে।